ধপাস করে পড়ে যায় নিঃশেষ ক্লান্তিতে। আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো যেন হঠাৎ করেই নিস্তেজ হয়ে পড়ে। কিছু মুহূর্তের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে আসে। চিন্তার ভারে ক্লান্ত মন হেলে পড়ে ঘুমের গভীর অতলে। বাস্তবের সব শব্দ মিলিয়ে যায়, আশা হারিয়ে যায় এক নিঃসঙ্গ স্বপ্নের জগতে, যেখানে প্রিয়বতী হয়তো আরও একবার ফিরে আসে মস্তিষ্কে তমসা কল্পনা হয়ে। সন্ধ্যার প্রান্তে ধরণীর বুক জুড়ে ঝরে পড়েছে অবিরাম বৃষ্টি। বিকেল থেকে আকাশের মন খারাপ, একটানা শ্রাবণের মতন, যেন কেঁদেই চলছে কেউ। ঘন কুয়াশার বৃষ্টির ফোঁটায় শীতের রেশ মিলেমিশে এক ধূসর পরিবেশ রচনা করেছে। চারপাশে নিস্তব্ধতা, রাস্তাঘাট জনশূন্য, শুধু দুজোড়া পা ভিজে রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছে। অহু আর পারু, ছোটবেলার দুই সাথী, পাশাপাশি হেঁটে চলছে বৃষ্টি স্নাত সন্ধ্যার পথে। কাঁধে বইয়ের ব্যাগ, পায়ের ছাপ মুছে যাচ্ছে পানির স্রোতে। একটানা নীরবতা ভেদ করে অহু হঠাৎই জিজ্ঞাসা করল, কিরে, তোর মনটা আজ কেমন যেন লাগছে? সব ঠিক আছে তো? পারু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনটা ভালো নেই রে। বাসা থেকে আবার বিয়ের চাপ দিচ্ছে। কাকে বুঝাই বলতো? এত তাড়াহুড়া কেন? অহু একটু থেমে জিজ্ঞাসা করলো, পুনম ভাইকে বলিসনি কিছু? না রে, কিভাবে বলি? পূর্ণম তো এখন পারুর কণ্ঠ আটকে আসে। মাথা নিচু করে ধীরে বলে, পূর্ণম তো এখন জেলে। অহু যেন বজ্রঘাতে বিহব্বল। হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ল। চমকে উঠল সে। কি বলিস? জেলে? কি হয়েছে বলতো? পারু ধীরে ধীরে জবাব করলো, এক ছেলেকে মেরে ফেলেছে প্রায়। ওই ছেলেটা আমাকে রাস্তায় বাজে কথা বলেছিল। পূর্ণম সহ্য করতে পারেনি, পুলিশ ধরে নিয়ে গেছে। 2 দিন ধরে থানায় মামলা হয়েছে। একটা ভারী নীরবতা নেমে এলো তাদের মাঝে। অহু থেমে গিয়ে পারুর চোখের দিকে তাকিয়ে আওড়ালো, আর তুই কি ভাবছিস, যদি তোকে জোর করে বিয়ে দিয়ে দেয় এখন? পারুর চোখ ভিজে গেল, গলা স্বরও কেঁপে উঠল। কিছু বুঝতে পারছি না রে কুহু, খুব হতাশ লাগছে। ওসব বাদ দে। আচ্ছা কুহু, একদিন তো আমাদের দুজনেরই বিয়ে হবে। তখন তো আলাদা হয়ে যাব আমরা দুজন, দেখা সাক্ষাৎ কমে যাবে। এই দিনগুলো, এই পথ চলা সব একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে। পারু কথা থামায়। অহু চুপচাপ শুনছিল। চোখ ছলছল করে উঠেছে তারও। হঠাৎই এগিয়ে এসে পারুকে জড়িয়ে ধরে। পারু, তোকে হারাতে চাই না রে। তুই তো আমার একমাত্র সঙ্গী। পারুও শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে খুব ভালোবাসি রে কুহু, কিন্তু জীবন তো থেমে থাকে না। দুজন নীরব হয়ে একসাথে হাঁটতে থাকে। বৃষ্টির মাঝে ছোট ছোট ছোঁয়ায় তারা নতুন এক বন্ধনের জন্ম দেয়। হঠাৎই দুজন হেসে ওঠে। কাদা পানিতে ভিজে গিয়ে দুজনে শুরু করে নাচ। সেই ফাঁকা রাস্তায় যেন পুরো পৃথিবীটা আজ তাদের দুজনেরই। নাচতে নাচতে আড্ডা দিতে দিতে পৌঁছে যায় পারুর বাড়ির সামনে। পারু গেটের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, ভালো থাকিস কুহু, সাবধানে যাস। অহু এক ঝটকায় একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। হাসি মুখে বলে, তুইও পারু, যা ইচ্ছে করিস, কিন্তু মন খারাপ করিস না, আমি তো আছি। তারপর ধীরে ধীরে অহুর তার পথ ধরে মহলের দিকে ফিরে যায়। আর আকাশ যেন তাদের ভালোবাসা অনুভব করে আরও এক দফা মেঘ ঝরায়। বাইরে মেঘলা আকাশের গায়ে বৃষ্টির চুপি চুপি ছোঁয়া। ধীরে ধীরে রাত নামছে খানমহলের 4 দেয়ালে। পুরুষদের অনুপস্থিতিতে অন্দরমহলে আজ যেন নিখাদ এক নারী মহল। ড্রয়িং রুমে বসে আছে পরিবারের মেয়েরা, নিহা, শিফা, অহু এবং প্রধান কর্তার সহধর্মিণী আলিনা খান সহ সকলেই। চায়ের কাপে চুমুক আর বৃষ্টির শব্দে জমে উঠেছে আড্ডা। চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে নেওয়ার প্রতিযোগিতায় কেউ হাসছে, কেউ আবার নাটকের সংলাপ বলছে নাটকীয় ভঙ্গিমায়। সামনে থাকা টিভির পর্দায় চলছে জনপ্রিয় ধারাবাহিক নাটক। তাদের মাঝখানে বসে অহু, মায়ের কোমল হাতে চুলে তেল পড়ছে। আলতো আছড়ে মায়ের হাত স্মৃতির মতো পথ বেয়ে ফিরে যাচ্ছে অহুর শৈশবে। নিঃশব্দ ভালোবাসার এক পরশ, নির্মল নিভার। মাথায় তেল দেওয়া শেষ হলে অহু ধীরে পা ফেলে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। ভিজে বৃষ্টির রাত, মাথায় তেলের
ঘুরে ক্লান্তি যেন আরো ঘন হয়ে আসে। পালঙ্কে গায়ে এলিয়ে দেয়, এক টানেই কাঁথা মুড়িয়ে নেয় গায়ে। সাইড টেবিল থেকে টিভির রিমোট তুলে নিয়ে নেয়। পর্দায় একে একে পাল্টে যেতে থাকে চ্যানেল। হঠাৎই থমকে যায় সে। একটি সংবাদ চ্যানেলের ফ্রেমে ফুটে ওঠে এক পরিচিত মুখ, আবরার খান আবরু। ক্যামেরায় ফ্ল্যাশ, সামনে সারি সারি মাইক্রোফোন, আর তার মাঝখানে সে দাঁড়িয়ে বলছে কিছু একটা দৃপ্ত কণ্ঠে। সাংবাদিকেরা তাকে ঘিরে ধরেছে, প্রতিটি শব্দ লুকিয়ে নিতে চাইছে। অহুর চোখ বিষময়ে বড় হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য ঘোর লেগে যায় যেন। মনে পড়ে সেই রাতের কথা, যে রাত সে ভেবেছিল আবরু হয়তো অবশেষে তার নামটা বলবে, সম্পর্কটা স্বীকৃতি পাবে। কিন্তু না, তিনি শুধু বলেছিল, অপেক্ষা করো অপু, সময় এলে সব জানাবো। সে সময় আজও এলো না তার। আজ সকালেও শুধু একটা ছোট্ট আবদার করেছিল ওহো, একটা তোড়া ফুল কিনে দেওয়ার। সেটুকু করতেও যেন তার সময় হলো না। ও ক্ষিপ্ত হয়ে পড়ে, টিভির রিমোট দিয়ে দ্রুত চ্যানেল বদলে দেয়। সেখানেও একটাই নিউজ, তারপরে এক টানেই বন্ধ করে দেয় টিভি। দেখবো না এই হতচ্ছাড়া লোকটাকে আর না। বলেই কাঁথা মুড়িয়ে নেয় মুখে, কণ্ঠে রাগ, কিন্তু চোখে একটা অজানা হাহাকার। নিজেও বুঝে ওঠে না কেন এমন অনুভব তার ভিতরে। হয়তো ভালোবাসার ক্ষোভ এমনই হয়, শব্দ দিয়ে মাপা যায় না সেটা। সেই রাগ, অভিমান আর বৃষ্টির ছন্দময়তার মাঝে এক সময় ঘুম এসে নামে অহুর চোখে। বাইরে তখনও ঝরে পড়ছে একটানা বৃষ্টি। শীত আর বৃষ্টির যুগলবন্দিতে রাত যেন আগে ভাগেই ঘুমিয়ে পড়েছে। খানমহলের প্রতিটি জানালা দরজা বন্ধ, বাতিগুলো নিভে গেছে একে একে। অন্দরমহলে নিস্তব্ধতা, যেন সময় থেমে আছে। জোনাকি পোকাদের মৃদু আলোক ছটা, আর দূরে কোথাও ডাকছে একাকী ব্যাঙ। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে ভেদ করে যায় অন্ধকার। মেঘের গর্জন যেন ঘুমন্ত রাতের বুক ছিঁড়ে বলে, জেগে ওঠো। তবে কেউ জেগে নেই। সেই সন্ধ্যা থেকে ঘুমিয়ে থাকা অহুও নয়। অনেকবার ডেকে গেছে নিহা, ওহো আপু, খাবে না? কিন্তু ক্লান্ত শরীর, মাথা ভর্তি তেল আর বৃষ্টির কোমল আবেশে অহু ঘুমের রাজ্যে ডুবে গেছে পুরোপুরি। ঠিক যখন রাত 12টার ঘড়ির কাঁটায় আর আধ ঘন্টা বাকি। তারিখ বলছে আজ 11ই নভেম্বর 2023। সেই নিস্তব্ধতা খানিকটা চঞ্চল হয়ে ওঠে। অহুর বালিশের পাশে রাখা মোবাইল ফোনটা একবার বেজে ওঠে। কিছুক্ষণের নীরবতা, তারপর আবার। এইবার অহু চোখ কসলাতে কসলাতে বিরক্তি গলায় ফোনটা হাতে তোলে। স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম, আবরু ভাইয়া। চোখে ঘুম এক লহমায় উবে যায়। বুকে যেন ছ্যাদ করে কিছু একটা ওঠে। ফোন রিসিভ করে দ্রুত হাঁক ছুড়ে কাঁপা কাঁপা কণ্ঠে আসসালামু আলাইকুম ভাইয়া। জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম। এখনো ঘুমাচ্ছিস? হ্যাঁ মানে এখন উঠে গেছি। এমন সময়ে ফোন করলেন কেন? আবরুর কণ্ঠস্বর ধীর। জবাব করে, তোর ড্রেসিং টেবিলের সামনে একটু দেখ, কিছু জিনিস রাখা আছে। ওগুলো পরে আধা ঘন্টার মধ্যে ছাদে আয়। চমকে ওঠে ওহু, ভ্রু কুচকে ধরে। ছাদে এত রাতে? আমি ছাদে আছি, তুই না এলে আমি নিচে চলে আসব। তখন কি হবে সেটা ভেবে নিস। কথা না বাড়িয়ে যা বললাম তাড়াতাড়ি কর। বলেই ফোনটা কেটে দেয় আবরু। ওহু হতবাক, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নির্বাক হয়ে। তারপর জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকায়। রাতের আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টি নেই। বাতাসে শীতের ছোঁয়া, ভেতরে কৌতূহল আর উত্তেজনা। ধীর পা বাড়ায় ড্রেসিং টেবিলের দিকে। সেখানে শপিং ব্যাগের শাড়ি আর একটা ছোট চিরকুটে লেখা, দ্রুত তৈরি হয়ে ছাদে আয়, আমি অপেক্ষা করছি। শপিং ব্যাগ খুলতেই ওহু থমকে যায়। এক এক করে বের করে নজর করে। একটা একরঙা কালো শাড়ি, এক জোড়া কালো ঝুমকো, দুমুঠো কালো কাচের চুড়ি, ছোট্ট কালো টিপের পাতা, খোপার জন্য তাজা বেলি ফুলের মালা, যার আশপাশ ঘ্রাণ ছড়াচ্ছে। ওহু অবাক হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। আবরু ভাইকে নিজেই এসব দিয়েছে কেন? কি উপলক্ষে? সময় আর নেই। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে ইতিমধ্যে 7 মিনিট পেরিয়ে গেছে। ওহু দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। চোখে মুখে লেগে আছে এখনো ঘুম ভাঙা সৌন্দর্যের এক কোমল আবেশ। ড্রেসিং টেবিলের সামনে বসে সে নিজেকে সাজাতে লাগলো। নিমিষেই হয়ে উঠল যেন কোনো এক পুরকালের চন্দ্রবালা। শরীর থেকে ঝরে পড়ল সালোয়ার কামিজের সাধারণতা। আবরু ভাইয়ের দেওয়া কালো শাড়িটি নিপুণ হাতে জড়িয়ে নিল গায়ে।
কাজলের রেখা টেনে দিল চোখের পাতায়, যেন দুটি দীপ্ত জোনাকির আলো। দু হাতে বেজে উঠল রুপোলি চুড়ির সুর, কানে ঝুলে পড়ল ঝুমকো, কপালের মাঝখানে ঠেসে ধরল ছোট্ট একখানা কালো টিপ। আর চুলে সাজালো বেলি ফুলের শুভ্র গাজরা, যেন রজনীগন্ধার রাতে জ্যোৎস্নার জট। তবুও যখন আকাশ জোড়া হঠাৎ বাজ পড়ল, ওর ছোট্ট শরীরটা একটুখানি কেঁপে উঠল। তারপরই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল সম্পূর্ণরূপে এক চাঁদের গায়ে, যেন কালো মেঘের চাদর, কালো শাড়ির ঘনায় দুধে আলতা, গায়ের রং যেন আরও দীপ্তমান হয়ে উঠেছে। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। এই সাজ শুধুই আজ আব্র ভাইয়ার জন্য। মনের গহীনে এক চাপা স্বীকারোক্তি চন্দ্রবালার। প্রতিটি ধাপে ধাপে ওহুর হৃদয় যেন ঢেউ খাচ্ছে, বুকের ভিতর ছন্দ তুলছে এক অজানা প্রতীক্ষার। ছাদের দিকে এগোতেই সে টের পেল বাতাসে এক অদ্ভুত আবেগের ঘনত্ব। ওহু এক পা দুপা সিঁড়ি বেয়ে উঠে এলো ছাদের মেঝেতে। হঠাৎ করে চারপাশে নেমে এলো নিঃসৃদ্ধ অন্ধকার। পুরো খান মহলে সব আলো নিভে গেছে হঠাৎ যেন কারো আদেশে। তবু ওহু ভয় পেল না, কারণ সে জানে ছাদে অপেক্ষা করছে আব্র ভাই। ছায়ার মাঝে কিছু কদম এগিয়ে গিয়ে মোল মেঝেতে যখন পা রাখলো, চোখ তুলে চেয়ে দেখলো আর বিস্ময়ে থমকে গেল। বুক পিঞ্জরে কেঁপে উঠল তৎক্ষণাৎ। এ কি দেখছে ওহু? এই বৃষ্টি স্নাত মধ্যরাতে শীতের কুয়াশা ঢেকে রেখেছে চারিদিকে। মেঝে জুড়ে জমে থাকা সাদা শিশিরের চাদরে আলো আর হারিকেনের আগুন মিশে সৃষ্টি করেছে স্বপ্নের এক অনবদ্য চিত্রপট। সেই চিত্রপটে পা রেখে দাঁড়িয়ে আছে ওহু। পা যেন জমে গেছে মেঝেতে, বরফে আটকে যাওয়া এক টুকরো নৈশব্দে। শ্বাস ঘন হয়ে এসেছে, চোখের পলক পড়ছে অবারিত, আর নাকে ভেসে আসছে মন ভোলানো সুগন্ধি ফুলের সুবাস। চোখে ধরা পড়েছে এক বেসামাল দৃষ্টি চন্দ্রবালার। ছাদের গা ঘেঁষে উঠছে জ্বলন্ত ফানুস, দোলনার কোলে নিঃশব্দে দুলছে দুটি হারিকেন। আধারের বুকে দুটি অগ্নিশিখার মতো দপদপ করছে তাদের জ্যোতি। চারপাশের নিস্তব্ধতা যেন তাদের মৃদু কাঁপুনিতে ধ্বনিত হচ্ছে নিঃশব্দ সুরে। ছাদের কার্নিশ ঘেঁষে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট ফেরারি আলো, যেন জোনাকির দল আলো জেলে রাতর। পুরো খানমহলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ জুড়ে নেমে এসেছে এক ঐন্দ্রজালিক নীরবতা। আলো বলতে শুধু হারিকেনের মৃদু আলো আর আকাশে উড়ে যাওয়া ফানুসগুলোর লেলিহান শিখা। চন্দ্রা ধীরে ঢুক গিলে এক পা এগোয়, পা ফেলার সঙ্গে সঙ্গে টের পায় নিচে কিছু একটার কোমল স্পর্শ। চোখ নামিয়ে চমকে ওঠে, সে পায়ের নিচে বিছানো গোলাপের অজস্র পাপড়ি। এই অভাবনীয় মুহূর্তের ভারে মুহূর্তকাল থমকে দাঁড়ায় চন্দ্রা। এদিক ওদিক তাকিয়ে বোঝে পুরো ছাদটাই পরিণত হয়েছে ফুলের এক স্বর্গভূমিতে। আব্রভাই ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, তার দিকে পৌঁছানোর পথ জুড়ে ছড়িয়ে আছে গোলাপের পাপড়ির লাল গলিচা। এ কোনো সাধারণ রাস্তা নয়, ভালোবাসার এক অদৃশ্য সেতু তার অবধি পৌঁছানোর। চারপাশে ছড়িয়ে আছে নানা রঙের শত শত ফুলের গুচ্ছ, লাল গোলাপ, সাদা গোলাপ, রহস্যময় কালো গোলাপ, সুগ্রানে ভরপুর রজনীগন্ধা, আর নাম না জানা আরও কত শত ফুল। সেই ফুলে ফুলে আর ভরে উঠেছে ছাদের প্রতিটি কোণা, প্রতিটি নিঃশ্বাস। চন্দ্রার মনে হয় সে আর বাস্তবে নেই, কোনো কবিতার মধ্যে হেঁটে চলেছে সে, কোনো গভীর অনুভবের মাঝখানে। চন্দ্রা তখনও দাঁড়িয়ে, পাঁজর চেপে ধরে, চোখ তুলে তাকায় আকাশের দিকে, যেখানে ঘন মেঘ জমেছে, ঠান্ডা দমকা হাওয়া বইছে চুপি চুপি। হঠাৎ আবছা আলোয় দেখা যায় এক শক্তিশালী অবয়ব তার দিকে এগিয়ে আসছে। হারিকেনের আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয় সেই অবয়ব। আব্রু ভাই, কালো পাঞ্জাবিতে বাঙালি আনায় মোড়া দীপ্ত আর চিরচেনা মায়াময় এক অভিব্যক্তি নিয়ে এগিয়ে আসছে তার চন্দ্রার দিকে। তার চেহারায় আজ যেন একটা অন্যরকম দীপ্তি, যা চন্দ্রার হৃদয়ে ঝড় তোলে। চন্দ্রার হৃদস্পন্দন হঠাৎ করে যেন ছন্দপতনের মতো দ্রুত ছুটে চলল। মনে হলো বুকের ভেতর এক অচেনা ঢেউ আছড়ে পড়ছে বারবার। নিজেকে সে প্রশ্ন করে, আচ্ছা, এই মানুষটা এত সুদর্শন কেন? এই শ্যামবর্ণের পুরুষটাকে দেখলে চন্দ্রার বুকের গহীনে একরকম ঈর্ষার জ্বলন ছড়িয়ে পড়ে। আজ যেন সেই রূপের তৃপ্তি আরও খানিকটা বেড়েছে। কেন? তার দিকে তাকিয়ে থাকলেই শুধু বুকের ভেতরটা উথাল পাথাল করে।
হঠাৎ করে আব্র ভাইয়ের মুখে ফুটে উঠল এক মুচকি হাসি। চন্দ্রা মুহূর্তেই দুর্বল হয়ে পড়ে ভেতরে ভেতরে। চন্দ্রার দৃষ্টি আটকে গেল সেই হাসির জাদুতে। বাম পাঁজরটা কেমন যেন চেপে এলো। হৃদয়ে গোপন কোণে কেবল একটা প্রশ্নই জাগলো। হাসলে এই মানুষটাকে এতটা মোহনীয় লাগে কেন? চন্দ্রা অপলক তাকিয়ে রইল আব্র ভাইয়ের দিকে। কখন যে আব্র ভাই তার একদম কাছে চলে এসেছে সে নিজেও বুঝতে পারল না। হঠাৎই আব্র ভাই নিজের দুই হাতে চন্দ্রার চোখ দুটো চেপে ধরলেন। মৃদু কণ্ঠে বুড়ি ফোটালেন, চল আমার সঙ্গে, সামনে পা বাড়া। চন্দ্রা কোনো উত্তর দেয় না, শুধু আব্র ভাইয়ের হাত ধরে এগিয়ে চলে। তারা পৌঁছায় ছাদের একদম কোণে। হঠাৎ করেই আব্র ভাই শুরু করলেন কাউন্ট ডাউন। 5, 4, 3, 2, 1। ঠিক সঙ্গে সঙ্গে চন্দ্রার চোখের বাঁধন আগলা করে দিলেন আব্র ভাই। চোখ খুলতেই চন্দ্রার সামনে উন্মোচিত হলো এক বিস্ময়কর দৃশ্য। সাজানো ফুলের বুকে সারি সারি জ্বলন্ত মোমবাতি দিয়ে লেখা রয়েছে হ্যাপি বার্থডে। চন্দ্রা অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকতেই আব্র ভাই হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লেন তার সামনে। নরম কণ্ঠে উচ্চারণ করলেন, শুভ জন্মদিন আমার কাঠবিড়ালি। চন্দ্রার অন্তরের দেয়াল যেন মুহূর্তেই ধাক্কা খেল আবেগে। আজ যে তার জন্মদিন, সে নিজেই তা ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ 12ই নভেম্বর 2023। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই সারপ্রাইজ হয়তো একজন দৃঢ়চিত্ত মানুষের কাছেও সামলানো কঠিন। আর সেখানে তো সে দুর্বল মস্তিষ্কের এক নারী মন। আব্রু ভাইয়ের মুখে তখনও সেই এক চিলতে হাসি। আর চন্দ্রা অপলক তাকিয়ে রয়েছে তার দিকেই, নির্বাক, স্তব্ধ। কতটা ভালোবাসলে, কতটা যন্ত্রণায় জর্জরিত হলে কেউ এমন স্মরণে রাখে এই পুরনো সম্পর্ককে? রাতের হিমের স্পর্শে কেঁপে উঠেছে চারপাশ। আকাশ জুড়ে মেঘের গর্জন। দিগন্ত জোড়া অন্ধকারের মাঝে মাঝে ঝলকে উঠেছে বিদ্যুৎ। ঠান্ডা দমকা হাওয়া শীতল ছুরির মতো কেটে যাচ্ছে শিরায় শিরায়। আশেপাশে নিস্তব্ধতা, কেবল দূরে কোথাও জ্বলছে হারিকেনের ম্লান আলো আর ফেরারি জলজলে বাতি। সেই নির্জনতা ছেদ করে হঠাৎ আব্রু ভাইয়ের কণ্ঠ শোনা গেল, নরম ধীর কিন্তু গভীর সংলাপ। তোমায় আমি কিছু বলতে চাই, শুনবে তো? চন্দ্রার দুচোখ যেন অনভিপ্রেত বিস্ময়ে আটকে গেল। আব্রু ভাইয়ের মুখে তুমি, এই একটা শব্দে যেন বুকের ভেতর ঝড় উঠে এলো। শ্বাস ভারী হয়ে আসছে, শরীরটা কাঁপছে ক্ষীণভাবে। আব্রু ততক্ষণে বলতে শুরু করেছে, তুমি আমার কাঠবিড়ালি। হ্যাঁ, ঠিক শুনছো, আমার ছোটবেলার কাঠবিড়ালি। এই নামটা আমি তোমাকে দিয়েছিলাম যখন আমরা ছিলাম সেই নিঃশব্দ শৈশবে। জানো, জ্বরের ঘোরে আমি শুধু তোমারই নাম ধরে ডেকেছিলাম বারবার। তুমি ছিলে আমার সব, আমার ছোট ছোট মুহূর্তগুলোর ছায়া হয়ে। আমাদের অতীতটা ছিল অপূর্ব, রঙিন আর অমূল্য, কিন্তু তুমি ভুলে গেলে। এক দুর্ঘটনা সব কেড়ে নিল। হয়তো সেটাই ছিল নিয়তির নিষ্ঠুর পরিহাস। আমি সেদিন ভেঙে পড়েছিলাম। 8 বছর লন্ডনের ধূসর দিনরাত্রি পার করেছি তোমার স্মৃতি আঁকড়ে ধরে। নিজেকে নিঃশেষ করে দিয়েছিলাম প্রতিটা নিঃশ্বাসে। আর আজ তোমার সামনে দাঁড়িয়ে এই ছাদে আবারও সেই পুরনো অনুভূতিরা মাথা তুলে দাঁড়িয়েছে। তোমার মন হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু তোমার হৃদয়, সে তো আমাকে ভুলতে পারেনি কোনো দিন। তাই আজও বারবার তোমাকে আমার কাছে নিয়ে আসে সেই অন্তর ইন্দ্রিয়। এতটুকু বলেই থেমে গেল আব্রু ভাই। দৃষ্টিটা গিয়ে স্থির হলো চন্দ্রার চোখে। চোখ জোড়া ছলছল করছে, যেন একটুখানি ইশারা পেলেই অঝোর ধারা বই নামবে গাল বেয়ে চন্দ্রার। আব্রু ভাই আবারও এক চিলতে মুচকি হাসলেন। হয়তো স্মৃতির অতলে হারানো কোনো চন্দ্রাকে দেখে ফেলেছেন ঠিক এই চোখ জোড়ায়। তারপর নিঃশ্বাস গুছিয়ে বলা শুরু করলেন আবারও, আমি না চাইতেও তোমার খেয়াল রাখতাম চন্দ্রা। সারাক্ষণই তোমাকে খুঁজতাম চোখে। তোমার হাসি, তোমার অভিমান, সব কিছুই যেন আমার নিয়তি হয়ে উঠেছিল। কখনো তোমার উপরে রাগ করে ভুলভাল বলতাম, আঘাত করতাম, কিন্তু নিজেই পুড়ে ছাই হয়ে যেতাম দিন শেষে। যখন শুনলাম তন্ময়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, আমি পাগলের মতো দেশে ছুটে এলাম। সব কিছু ছেড়ে উন্মাদ হয়ে গিয়েছিলাম তোমায় বউ সাজে দেখে। আর সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে অনুতপ্ত রাত। খুব অন্যায় করে ফেলেছিলাম আমি, ক্ষমা করে দিও আমাকে চন্দ্রা।
এই বলে আব্রু ভাই মাথা নিচু করে ফেললেন। চন্দ্রা ঠোঁট কামড়ে ধরে চোখের জল আটকে রেখেছে বটে, কিন্তু তার দু চোখ রক্তাভ লাল হয়ে উঠেছে। কষ্টের আঁচ লুকিয়ে রাখা দায়। আব্রু ভাই আবার বলতে শুরু করলেন। আজ যেন তার বলারই দিন। চন্দ্রা শুধুই শুনবে। তুমি হয়তো তোমার অতীত ভুলে গেছো চন্দ্রা, কিংবা অতীত নিজেই ফিরে এসেছে তোমার সামনে। আমি এসব নিয়ে ভাবি না আর। তোমার ওই ফিরে আসা একখণ্ড অতীত আমার জন্য যথেষ্ট। আমি তোমাকে বলবো সব কি ছিল আমাদের অতীত, আর তুমি তোমার কল্পনায় সে দৃশ্য আঁকবে। আমি তোমায় আরো বিশেষ কিছু বলতে চাই, শুনবে তুমি? চন্দ্রা নিঃশব্দে মাথা দোলায়। মুখে কোনো শব্দ নেই, শুধু চোখ জোড়া কাঁপে মেঘলা আকাশের মতো। আব্রু এবার মৃদু কণ্ঠে আওড়ায়। চোখ বন্ধ করো। চন্দ্রা চোখ বুজে ফেলে নিঃসংকোচে। ঠিক তখনই আব্রু ভাই তার পাঞ্জাবির পকেট থেকে একগুচ্ছ কদম ফুল বের করে আনে। তারপর হাসি মুখে বলে ওঠে, তাকাও চন্দ্রা। চন্দ্রা চোখ মেলে তাকাতেই যেন সময় থেমে যায়। আব্রু ভাই হাঁটু গেড়ে বসে আছেন তার সামনে, হাতে ধরা একগুচ্ছ বৃষ্টি ভেজা কদম ফুল। চন্দ্রার গলা শুকিয়ে আসে, মুখে কোনো শব্দ আসে না, চোখে বিস্ময়ের ঘন ছায়া। আব্রু ভাই বলতে থাকেন, কদম ফুল তোমার ভীষণ প্রিয়, তাই না? এই কালো রং, এই জ্বলন্ত ফানুস, হারিকেনের আলো, এই মেঘলা রাত, আমি জানি এই সবই তোমার দুর্বলতা। তুমি যখন মহলের বাইরে গিয়েছিলে আজ বিকালে, তখন আমি নিজ হাতে পুকুর পাড়ের সেই গাছ থেকে কদম ফুল পেড়ে এনেছি। বৃষ্টি তখন থেমেছে, চারপাশ ভিজে স্যাঁতসেঁতে। গাছের নিচে পা পিছলে পড়ে গিয়েছিলাম, হাঁটু কিঞ্চিত থেতলে গিয়েছে। তবু এনেছি কারণ তোমার এক টুকরো অতীত আমার মনে গেঁথে আছে। তুমি তখন বলেছিলে আমার জন্য কখনো কদম ফুল পেড়ে আনবেন আব্রু ভাই? তোমার হয়তো মনে নেই পরবর্তীতে আমি তোমাকে সেদিন কদম ফুল পেড়ে দিয়েছিলাম কিনা, কিন্তু আমি মনে রেখেছি। আজ সেই পুরনো আবদারটাই যেন পূরণ করে দিলাম আবার। বলে আব্রু ভাই কয়েকবার শ্বাস ফেলে থেমে যায়। কথাগুলো যেন বুকের গভীর থেকে উঠে আসতে চায়, কিন্তু কণ্ঠে আটকে থাকে। অনেক চেষ্টায় অবশেষে সে বলে ওঠে, কণ্ঠস্বর মৃদু কিন্তু স্থির ও অটল। হাতে ধরা একগুচ্ছ কদম ফুল বাড়িয়ে দিয়ে বলে ওঠে চন্দ্রবালাকে উদ্দেশ্য করে, তোমার আমার স্বপ্নে আঁকা সাদা কালো সংসারটা সত্যি করলে কি খুব বেশি বেমানান হবে? আমার বাম পাঁজরের হাড়ের এক টুকরো অংশ করলে কি খুব বেশি ক্ষতি হবে? ঝগড়ার সময়টা না হয় একটু বেশি হলো, আমার কাঁধে তোমার মাথা রাখার পথটা না হয় আরেকটু দীর্ঘ হলো। আমি অপেক্ষা করে যাব তোমার চুল পাকা ধরার। আমি কবু ছাড়বো না এই ধরে রাখা হাতটা তোমার। আমি বড্ড বেশি ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি চন্দ্রবালা। আব্রু ভাইয়ের কথাগুলো শেষ হতে না হতেই চন্দ্রা আর নিজেকে সামলে রাখতে পারে না। বুকের ভিতরে সব জমানো কান্না হঠাৎ এক ঝটকায় বেরিয়ে আসে। হাউমাউ করে কেঁদে ওঠে সে, জড়িয়ে ধরে আব্রু ভাইকে। চন্দ্রা ফিসফিস করে বলে ওঠে ফুপিয়ে, আপনি হয়তো জানেন না আমি কতদিন ধরে এই কথাগুলো শোনার অপেক্ষায় ছিলাম। এই স্বীকৃতি আমার কাছে বেঁচে থাকার একমাত্র প্রাপ্তি। আমি বুকের ভেতর প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম, তবুও কিছু বলতে পারিনি। আমিও আপনাকে ভালোবাসি আব্রু ভাই, আমি সত্যি অনেক ভালোবাসি। আমি আপনার সেই কাঠবিড়ালি হতে চাই যে আপনাকে আঁকড়ে ধরে থাকে, ভয় পেলে আনন্দ পেলে শুধু আপনাকেই চায়। চন্দ্রা মুখ তুলে চেয়ে দেখে আব্রু ভাইয়ের চোখেও জল। আব্রু ভাই এখনো কদম ফুল ধরে রেখেছে, আর আরেক হাতে জড়িয়ে রেখেছে তার প্রিয় চন্দ্রাকে। শীতের সেই মেঘলা রাতে হিমেল বাতাস দুজনকে ছুঁয়ে যাচ্ছে। নীরব সাক্ষী হয়ে আব্রু ভাইয়ের বুক থেকে মাথা তুলে তাকায় তার দিকে। আব্রু ভাই নিঃশব্দে হাত বাড়িয়ে আলতো করে মুছে দেন চন্দ্রার চোখের কোণে জমে থাকা সেই মুক্তোর দানা। মুখে ফুটে ওঠে এক মায়াবী হাসি। আব্রু ভাই বলে ওঠে, আমিও তোমায় চাই চন্দ্রা। জানো তো, শোনা যায় স্বামীর বাম পাঁজরের হাড় থেকেই স্ত্রীর জন্ম। আমি চাই তুমি হও আমার সেই বাম পাঁজরের হাড়, ঠিক এইখানটায়। বলেই আব্রু ভাই নিজের বাম পাঁজরের আঙ্গুল রাখেন, আরেক হাতে কদম ফুলের একটি গুচ্ছ বাড়িয়ে দেন চন্দ্রার দিকে। চন্দ্রা হাত বাড়িয়ে সেই ফুলগুলো হাতে নেয়, বুকে চেপে ধরে গভীর আবেগে।
ঠিক তখনই হঠাৎ করে আব্র ভাই হাঁটু গেড়ে বসে পড়ে ফুলের মেঝেতে। চন্দ্রা বিস্ময়ে তাকিয়ে থাকে। আব্র ভাই তার পাঞ্জাবির পকেট থেকে বের করে এক জোড়া পুরনো নূপুর। কণ্ঠে তখন এক অমোঘ সুর আওড়ায়। আমি চাইলে সারা শহরকে সোনায় মুড়িয়ে দিতে পারি চন্দ্রা, কিন্তু ভালোবাসার কাছে সেই সোনারও কোনো মূল্য নেই। সেখানে শুধু মনের দখল চলে। আজ থেকে 10 বছর আগে এক মেলায় মাত্র 60 টাকায় কিনেছিলাম এই নূপুর জোড়া। তখন থেকেই ভেবেছি যেদিন তোমায় আমার ভালোবাসার কথা জানাবো সেদিন তোমায় পরিয়ে দেব এই নূপুর জোড়া। আজ সেই তোমাকে সামনে পেয়েই প্রস্তাব রাখছি বলেই মাথা উঁচিয়ে চাই চন্দ্রার দিকে। সংলাপ করে ওঠে, তুমি কি হবে আমার হৃদয়ের পবিত্র মালকিন চন্দ্রাবালা। চন্দ্রাবালা নামটা শোনা মাত্রই চমকে ওঠে চন্দ্রা। এক মুহূর্ত ভাবনার সুযোগ না দিয়ে বুকের কাছটায় চেপে ধরে কদম ফুল। চোখে পানি জমে আসে পুনরায়। আব্র ভাই তখনও হাঁটু গেড়ে বসা। কিছু না তৎক্ষণাৎ ভেবে আব্র ভাইয়ের হাঁটুর উপর তুলে দেয় নিচের পা। আর কণ্ঠে ভেসে আসে হৃদয় নিংড়ানো উচ্চারণ। হব আমি আপনার অর্ধাঙ্গিনী, হব আপনার জীবনের একমাত্র মালকিন, হব আপনার ঘর জানালার পাশে রাখা একমাত্র আলো, হব আপনার খামখেয়ালি জ্বরের ঘোরের একমাত্র বাহানা, আর আপনি হবেন আমার জান্নাতুল ফেরদৌসের একমাত্র জীবন সঙ্গী। আব্র ভাই এবার হেসে ওঠে। চন্দ্রার পায়ে পরিয়ে দেয় সেই বহু বছর আগের যত্নে রাখা নূপুর জোড়া। তারপর কণ্ঠে ফের জেগে ওঠে এক প্রতিজ্ঞার সুর। আমায় কথা দাও এইভাবে, হয় তোমার পুরোটাই আমার, নয় এক ফোঁটাও অন্য কারণ না। আব্র ভাই চন্দ্রার চোয়ালে এক আশ্বাস সিদ্ধ স্পর্শ রাখলেন। চন্দ্রার চোখে তখন একরাশ বিস্ময়, আর ঠোঁটে থেকে নিঃসৃত হলো প্রতিশ্রুতির সংলাপ। কথা দিলাম আমার সমস্ত অস্তিত্ব আপনি, আপনার। বাক্য ফুরোবার আগে আকাশ যেন ফেটে পড়ল। মুষলধারে বর্ষণ শুরু হলো। বৃষ্টি গড়িয়ে এলো বুক ছিঁড়ে। ওহু আর আব্র দুজনেই দাঁড়িয়ে, ছাই নড়েনি এক চুলো। আকাশে উড়ে যাওয়া জ্বলন্ত ফানুসেরাও নিভে গেছে। হারিকেনগুলোর তেলও ফুরিয়ে এসেছে। চাঁদের কোণে ছড়িয়ে থাকা শত শত ফুলের পাপড়ি বৃষ্টিতে ভিজে চলছে। ঠিক তখনই নৈশব্দ ভেদ করে আব্র ভাই প্রশ্ন করলেন, তুমি অতীতেও কথা দিয়েছিলে কিন্তু রাখতে পারোনি। আশা করি এবারে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না। এইবার আমি স্বীকৃতি সহ তোমায় দিলাম আমার সত্তা। আমি থাকি বা না থাকি, যদি এই পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলা হয় তোমায়, তুমি কি মাথা উঁচু করে বলতে পারবে তুমি আমায় চাও? চন্দ্রা এক মুহূর্ত থেমে চোখ তুলে সম্মতির ঢেউয়ে মাথা নাড়ল। হ্যাঁ পারবো। আব্র ভাই ফের প্রশ্ন করল, আমার বাবার সামনে বলতে পারবে? চন্দ্রা একটু কুঁচকে গেল। চোখে সংশয়ের ছায়া খেলে গেল মুহূর্তে। নীরবতা। অন্য প্রান্ত থেকে আবার তাগিদ এলো। বলো। চন্দ্রা এবার আত্মবিশ্বাস ফিরে পেয়ে বলল, হ্যাঁ পারবো। আব্র ভাই এক প্রশান্ত হাসি হাসল। ভরসায় ভরিয়ে দিলেন তার চন্দ্রাকে। চন্দ্রার ভিজে শরীরটাকে হ্যাচকা টানিয়ে টেনে নিজের বুকে টেনে নিলেন তিনি। আজ আর কোনো প্রতিবাদ নেই চন্দ্রার। বৃষ্টি ঝরে চলেছে নির্বিচ্ছিন্ন। বিদ্যুৎ ঝলকাচ্ছে দূর আকাশে। চারপাশ ঘোর অন্ধকারে মোড়া। এদিকে এক পাপীর বুকে আশ্রয় খুঁজে পেয়েছে তার চন্দ্রাবালা। বহুদিন পর, বহু ইতিহাস খচিত হবার পর। কিছু সময় পর হঠাৎ আব্র ভাই জিজ্ঞেস করে বসেন, মহলের পুকুর ধারে যাবে? চন্দ্রা অবাক হয়ে মুখ তোলে। এখন এত রাতে? আব্র এক গাঢ় আত্মবিশ্বাসে হাঁক ছুড়ে, হ্যাঁ এখনই, কোনো সমস্যা হবে না, চলো আমার সাথে। বলেই হাত ধরে টেনে নেয় চন্দ্রাকে। দৌড়ায় বৃষ্টি ভেজা রাত্রিতে। চন্দ্রার গায়ে লেপটে থাকা কালো শাড়ি বৃষ্টিতে আরও ঘন হয়ে উঠেছে। পায়ে বাঁধা নূপুর ঝংকার তুলছে। হাতে থাকা কাচের চুড়িগুলো একে অপরকে ছুঁয়ে সুর তুলছে। কানে ঝুলে থাকা ঝুমকো জোড়া চুল ছুঁচ্ছে আকাশের নিচে। বৃষ্টির ছোঁয়ায় অন্ধকারে দুজনের হাসি ছড়িয়ে পড়ে নিঃশব্দে। আব্র ভাইয়ের হাসিটা একটু বেশিই প্রাণবন্ত রাজ। দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছায় মহলের পুরনো পুকুর ঘাটে। সেখানে বাঁধা এক টুকরো ছোট্ট নৌকা গুলোয়ে দুলছে জলের স্রোতে। বৃষ্টির ধারায় নিঃশব্দ রাতে। চারপাশ জুড়ে শুধুই চুপটা বৃষ্টির শব্দ, আর মাঝে মাঝে হাওয়ায় হিমেল স্পর্শ। পুকুরের কালো জল থই থই করছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন এক একটা রূপোর দানা হয়ে পড়ে জলকে আরও চঞ্চল করে তুলেছে।
হুট করে আব্র ভাই নেমে এলেন পাড়ের নিচু সিঁড়ি ধরে পুকুর ঘাটে। দেরি না করে উঠে পড়লেন পুরনো কাঠের নৌকোটাতে, যেটা বৃষ্টির মধ্যে কাঁপতে কাঁপতে অপেক্ষায় ছিল বহুদিনের চেনা যাত্রীদের জন্য। এক টানে তিনি হাতে টেনে তুলে আনলেন চন্দ্রাকে। তাকে বসালেন নৌকার এক কোণায় সাবধানে। নৌকার বাঁধন খুলে বৈঠা তুলে নিলেন হাতে। তারপর নীরব ছন্দে বৃষ্টিকে সঙ্গী করে বাইতে শুরু করলেন। পুকুরের গভীরে চন্দ্রা বসে আছেন সামনের প্রান্তে, হাঁটু জড়িয়ে। পুরনো দিনের কোনো জোনাকির ডানার মতো জল করে উঠছে তার চেহারা। শাড়ির আঁচলে জড়ানো একগুচ্ছ কদম ফুল বুকের কাছে চেপে ধরে রেখেছে। চুলে গাঁথা গাজরার মালা বৃষ্টিতে ভিজে খুলে এসে পড়ে কাঁধে। হঠাৎ পুকুরের জল তুলে খেলা করে আব্র ভাইয়ের মুখে ছুঁড়ে মারলেন চন্দ্রা। শিশুর মতো হেসে উঠলেন। সেই গম্ভীর পরিবেশও একরাশ প্রাণ খেলে গেল মুহূর্তেই। আব্র ভাইয়ের গা ভেজা, কালো পাঞ্জাবি আর পায়জামা তার সুঠাম শরীরে লেপ্টে আছে, তবুও তাতে কোনো অস্বস্তি নেই, বরং এক ধরনের শুদ্ধতায় যেন ভেজে আছে অতীত স্মৃতির বৃষ্টিতে। তখনই আব্র ভাই থেমে গেলেন একটু, বৈঠার গতি ধীর করে বলে উঠলেন স্মৃতিমথিত কণ্ঠে, জানো চন্দ্রা, এই পুকুরে তোমায় নিয়ে আমি ছোটবেলায় কতবার নৌকা বেয়েছি। আমরা তখন কতটা ছোট ছিলাম। এই পানিতেই পেতাম খুশির দোল, বড়শি দিয়ে মাছ ধরতাম। ওই যে এখনো দাঁড়িয়ে আছে কদম গাছটা, সেই গাছে উঠতাম আমি, ফুল পেড়ে ছুঁড়ে দিতাম নিচে, আর তুমি কুড়িয়ে নিতে হাসতে হাসতে। ঝড় থেমে গেলে ভোরের কুয়াশায় আমরা দুজনই আগে পৌঁছে যেতাম মহলের বাগানে আম কুড়াতে। তোমার ঝোলায় যেত আমার ভাগের আমগুলো। জানো কেন? কারণ তখন থেকে আমি বুঝতাম সব কিছু তোমায় দিয়ে দিলে মনটা ভরে যায়। এখন এত বছর পর তুমি যদি পাশে থাকো, তবে পুরনো সব ব্যথা হাহাকার যেন মিলিয়ে যাবে আমার। তুমি আমার শান্তি। পুরো দুনিয়া তছনছ করে হলেও তোমাকে আমি আমার করে নিয়েই ছাড়বো এবার। চন্দ্রা কোনো কথা বললেন না, শুধু হাঁটুর উপর মুখ গুজে মৃদু মৃদু হাসে মাথা দুলিয়ে। পুকুরের মাঝখানে তখন ফুটে আছে এক পাটি পদ্ম ফুল। চন্দ্রা হাত বাড়িয়ে একটা সদ্য ফোটা বৃষ্টি ভেজা পদ্ম ফুল তুলে নেয় কাণ্ডসহ। ধীরে ধীরে কানের পেছনে গুজতে গুজতে আব্র ভাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে এক আবদার সুরে, আব্র ভাই, একটা গান শোনান তো, পুরনো দিনের মতো করে। বৃষ্টি তখনও থামেনি। অন্ধকার রাত আরো ঘন হয়ে এসেছে। আব্র ভাই বৈঠার ছন্দে আর চন্দ্রার হাসিতে মিশে গেছে সেই রাতের নিস্তব্ধতা। আব্র ভাই খালি গলায় গেয়ে ওঠেন, বৈঠা বাইতে বাইতে এই ঘোর অন্ধকার বৃষ্টি ভেজা রাতে। চাতক প্রায় অহর্নিশি, চেয়ে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তার হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরও শনে। 14ই নভেম্বর 2023, ঢাকা শাহবাগ খানমহল। শীত এখন পুরোপুরি পা রেখেছে বাংলার বুকে। প্রকৃতি কুয়াশার ধবল চাদরে জড়ানো এক শান্ত নিরুত্তাপ গল্পের পাতায় পরিণত হয়েছে। খানমহলের প্রাচীন বাগানে অতিথি পাখিরা এসে গড়েছে তাদের অস্থায়ী বাস। দুপুরবেলায় কিছুটা রোদ উঠেছিল ঠিকই, কিন্তু সেটা ছিল যেন কোনো হারিয়ে যাওয়া স্মৃতির মতো, হঠাৎ এসেও মিলিয়ে যাওয়া। খান পরিবারের দিনগুলো কাটছে অভ্যস্ত ব্যস্ততায়। অহু অনেক আগেই কোচিং ক্লাসে বেরিয়ে পড়েছে। আজমল খান ব্যবসার প্রয়োজনে গিয়েছিলেন চট্টগ্রামে, আজ বিকেলেই ফিরেছেন মহলে। খবর পেয়ে আব্র অফিস থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছে বাবার আগমনে। সন্ধ্যার আজান ডেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগে। নামাজ শেষে আজমল খান যখন মহলে ফিরে এলেন, তখন ড্রয়িং রুমে এক অভ্যস্ত সন্ধ্যা আড্ডা জমে উঠেছে। সোফায় শরীর এলিয়ে দিয়েছেন তিনি। পাশে বসে আছেন স্ত্রী সহ আজমিন খান এবং তার কন্যারা। এক ধরনের আত্মিক প্রশান্তির ছড়িয়ে আছে পরিবেশে। ঠিক তখনই মহলের ভেতর আবির্ভাব হলো আব্রর। সাদা ইন করা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝুলছে লম্বা টাই, ব্লেজার খোলা, কাঁধে ঝুলে আছে মাঝের আঙ্গুল দিয়ে ধরা। চেহারায় সেই পুরনো কঠোরতা, গম্ভীর্য ছাপিয়ে আছে চোখে মুখে। মুখে কোনো হাসির রেখা নেই। অনেকটা আনুষ্ঠানিক ভঙ্গিতেই সে দাঁড়ালো সবার মাঝে।
আজমল খান ব্যতীত সবাই চমকে তাকালো তার দিকে। আলিনা খান এগিয়ে এসে মাতৃসুলভ স্বরে বললেন, কি রে আব্র, দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে বস। আব্রুর কণ্ঠ ভেসে এলো দৃঢ় অঞ্চল। না আম্মা, আমি বসতে আসিনি। আমি আপনাদের বিশেষ করে বাবাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মুহূর্তেই নেমে এলো এক নিঃশব্দ উত্তেজনা। আজমল খান এবার সোজা হয়ে বসলেন, একটুখানি চোখ তুলে বললেন, বলে ফেলো, কি বলতে চাও? আব্রু জানে এই মুহূর্তে ওহু মহলে নেই। ঠিক এই সময়টাকেই সে বেছে নিয়েছেন নিজের কথা বলার জন্য। দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল। আমি বিয়ে করতে চাই। এক মুহূর্তে যেন পুরো মহল জমে গেল। নিস্তব্ধতা এমন নেমে এলো যেন ঘড়ির কাঁটা থেমে গেছে। পরক্ষণেই শুরু হলো এক একটা শ্বাসরুদ্ধকর বিষময়। কিছুটা বিষম খেলেন কেউ কেউ, তবে সেই বিষময়ের পড়তে পড়তে আনন্দের স্রোত বইতে লাগলো। আলিনা খান চোখ বড় করে বললেন, আলহামদুলিল্লাহ, আমি তো কতদিন ধরে অপেক্ষা করছিলাম এই কথাটা শোনার। তোকে তো কতবার বলেছিলি সময় এসেছে ঘর বাঁধার কথা ভাব। শিফা খিলখিল করে হেসে উঠল। যাক বাবা, এতদিনে ভাইয়ার মনে লাড্ডু ফুটলো। আরেকজন বলে উঠল, শুনে খুব ভালো লাগলো। এতদিনের নীরবতা যেন একটু রং পেল। আফরাম বাবা, তুমি বসো। ওহুর আম্মি যান ছোট নিহা খুশিতে হাততালি দিয়ে বলে উঠল, ইয়ে, ভাইয়ের বিয়ের দাওয়াত খাবো। এই খুশির স্রোতের মাঝেই আজমল খান এবার কিছুটা গম্ভীর হয়ে প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু তোমার কি কারো প্রতি পছন্দ আছে, নাকি আমরা আমাদের পছন্দ মেয়ে দেখব? আব্র নিরুত্তাপ স্বরে আওড়ালো। আমার পছন্দ আছে। এই উত্তরে যেন আবার একবার মুখে হাসি রেখা খেলে গেল উপস্থিত সকলের। আজমল খান এবার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কে সে, কোন খানদানের মেয়ে? আব্র গম্ভীর কণ্ঠে বলল, যেন প্রতিটা শব্দ ছুরি হয়ে বাতাস কেটে ছুটে আসছে সকলের দিকে ধেয়ে। অন্য কোনো খানদানের নয়, খান বংশেরই। ওহুকেই বিয়েই করতে চাই আমি। তার কথা শেষ শব্দটুকু যেন বজ্রের মতো আছড়ে পড়ল মহলের নিস্তব্ধতাকে চূর্ণ করে। মুহূর্তে চারপাশের মুখগুলোতে জমে থাকা হাসি মিলিয়ে গেল, ঠিক যেমন সূর্য ডুবে গেলে অন্ধকার এসে চারিদিক গ্রাস করে। কেউ কিছু বলে ওঠার আগেই একটা ভারী শ্বাসরুদ্ধ করা নীরবতা নেমে এলো। আজমল খান চায়ের কাপে এক চুমুক দিতে যাচ্ছিলেন, হঠাৎ করেই থেমে গেলেন। তার হাত কাপের কাছে স্থির হয়ে রইল, যেন সময়টা কিছুক্ষণের জন্য আটকে গেছে। তিনি ধীরে ধীরে মুখ উঁচিয়ে তাকালেন আব্রুর দিকে, চোখে তীব্র বিস্ময় আর অবিশ্বাসের ঝলক গম্ভীর কণ্ঠে ভেসে আসলো। কে? আব্রু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, গলা যেন আরো ভারী হলো, কিন্তু শব্দ ছিল স্থির ও নির্ভীক। ওহু। এইবার যেন শব্দটা কারো হৃৎপিণ্ডে তীর হয়ে গেঁথে গেল। কোনো প্রস্তুতি ছাড়াই আজমল খান সজোরে এক চর বসিয়ে দিলেন আব্রুর গালে। ঠাস করে একটা শব্দ প্রতিধ্বনিত হলো। এত জোরে চরটা পড়েছিল যে মুহূর্তে সবাই আটকে উঠল। চরের পর মুহূর্তেই সেই নিস্তব্ধটুকু যেন আরেকবার গভীর হয়ে উঠল। কেউ কিছু বলার সাহস পেল না। আব্রু ছিল আজমল খানের একদম সামনে, তাই কাউকে বাধা দেওয়ার সুযোগও মেলেনি। এই এক সেকেন্ডের মধ্যেই সবাই বসার ভঙ্গি ফেলে উঠে দাঁড়ালো। আজমিন খান দ্রুত এগিয়ে এলেন ভাইকে সামলাতে। আলিনা খান বিস্ময়ে মুখে হাত চেপে ধরলেন। শিফা আর নিহা দূরে সরে গেল। এই পরিস্থিতি তাদের ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে। আব্রু দাঁড়িয়েছিল একদম চুপচাপ, চোখ মুখ শক্ত করে, গালে চড়ের দাগ লাল হয়ে উঠেছে, কিন্তু সে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে। গলার কাছটায় যেন কিছু জমে গেছে। নিজেকে দমিয়ে রাখতে চাইছে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার জন্মদাতা পিতা। এই 29 বছরের জীবনে আব্রু দুইবার চর খেয়েছে। একবার ছোটবেলায় যখন ওহুকে রক্ষা করতে গিয়েছিল, সেই ঘটনার স্মৃতি আজও তার জান ভ্রুতে রয়ে গেছে এক দাগ হয়ে। আর আজ দ্বিতীয়বার এই ভালোবাসার কথা বলায়। গভীর এক নিঃশ্বাস ফেলে আব্রু চোখ বন্ধ করলো, যেন নিজেকে সংবরণ করার চূড়ান্ত চেষ্টা করছে। কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে এক প্রতিচ্ছবি খেলে গেল। মহলের সদর দরজার সামনে ওহু দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ আগেই এসেছে, কাঁধে ব্যাগ ঝুলছে, শরীরটা কাঁপছে ভয়ে আশঙ্কায়, চোখে এক প্রশ্ন, আমি এই পরিস্থিতির জন্য আমি দায়ী?
আব্রোর ভেতরে আগুন এবার ফেটে পড়তে চাইল। সে চেয়েছিল আজকে ওহু যেন না থাকে, এই অগ্নি পরীক্ষার সাক্ষী যেন না হয় সে। কিন্তু তবুও সে দাঁড়িয়ে আছে, ওহু দাঁড়িয়ে আছে, চোখে জল টলমল করছে। আব্রু দাঁত কামড়ে ধরল। এবার কিছুতেই সে পিছু হাঁটবে না। যা করার আব্রুকে এই কঠোর গলায় সব করতে হবে। কি জানি মেয়েটা আবার ভয় পেয়ে উল্টাপাল্টা কিছু একটা বলে না বসে। হঠাৎ গর্জে উঠল আজমল খানের কণ্ঠ। তোমার সাহস কি হয় এমন কথা বলার? আব্রু দাঁতে দাঁত চেপে উত্তর দিল। আমি আবারও বলছি, ওকে বিয়ে করতে চাই। এই বাক্য যেন বিস্ফোরণ ঘটালো চারপাশে। রাগে ফেটে পড়লেন আজমল খান। তার চোখে জ্বলে উঠল বিদ্যুৎ আর ক্ষোভের দহন। ওহু আমার মৃত ছোট ভাইয়ের কন্যা, ওর সমস্ত দায়িত্ব এখন আমার কাঁধে। আমি ওর অভিভাবক। ওকে আমি কোনোদিন তোমার হাতে তুলে দেব না, বুঝেছো? আব্রোর চোখে তখন আগুনের শিখা হাঁক ছুড়ল। আরে বাহ, আপনি দেখি আজকাল খুব অভিভাবক হয়ে উঠছেন। তবে এটা জেনে রাখুন, আপনি এতে রাজি হন বা না হন, আমি ওহুকেই বিয়ে করব। কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। মহলের উত্তাপ যেন বাড়ছিল ধোঁয়ার মতো। পাশে দাঁড়িয়ে থাকা আলিনা খান টেনে ধরলেন আজমল খানের কোনোই। ফিসফিস করে বললেন কান্না জড়ানো গলায়। মেনে নিন না, জেদ করছেন কেন? কিন্তু আজমল খান অটল, অনর পাথরের মতো। তীর্যক দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, তুমি জানোই না আব্রোর আমা কি সন্তান পেটে ধরেছো? জানলে কখনো তাকে নিজের ছেলে বলে মেনে নিতে না। এই বংশের কলঙ্ক সে, তোমার ছেলে। পুরো মহল নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। বাতাস যেন ভারী হয়ে এলো। চারিদিকে ছড়িয়ে পড়ল বিষাদ আর আতঙ্কের ছায়া। উপস্থিত সবাই থমকে গেছে, যেন সময় থেমে গেছে। কি হয়েছে যা কেউ জানে না। কি করেছে আব্রো, যে কারণে আজমল খানের কণ্ঠে ঘৃণার এমন আগুন ঝরছে? আব্রোর চোখ রক্তবর্ণ ধারণ করলো। জবাব না দিয়ে আবারও ক্ষিপ্ত হলো। চোখে আগুন, গলায় বজ্রধ্বনি। তার জন্য দায়ী আপনি এবং আপনি। আমি কোনো কথা বাড়াতে চাই না, শুধু জানতে চাই উত্তর কি আপনার। ঠিক তখনই আরেক কণ্ঠ ছিন্ন করলো ভয়াল নীরবতা। আজমিন খান বলে উঠলেন, আব্রু, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। কি করেছো তোমরা? ভাইজান কিসের কথা বলছে? আর তুমি যে ওহুকে বিয়ে করতে চাইছো, সে কি রাজি? ওর তো নিজেরও মতামত আছে। আব্রু গর্জে উঠল। হ্যাঁ অবশ্যই, ওহুকে জিজ্ঞেস করুন, ও তো পেছনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে সবার দৃষ্টি ঘুরে গেল পেছনের দিকে। ততক্ষণে কেউ খেয়ালই করেনি কখন এসে দাঁড়িয়েছে ওহু। ওহুর আম্মি যান দৌড়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে। ওহু কাঁপছে ভয়ে, দ্বিধায়, আতঙ্কে। আজমিন খান এক মুহূর্ত না গিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, ওহো আম্মাজান, তুমি কি বলো? এই বিয়েতে তোমার সম্মতি আছে? কোনো আপত্তি? প্রশ্নটা যেন এক তীক্ষ্ণ তীর হয়ে বেঁধল আব্রুর হৃদয়ে। যদি ওহু ভয়ে না করে বসে, তখন তো ঘটবে আরেক বিপত্তি। কিন্তু ওহুর চোখে অন্য ভয় তখন। এই মুহূর্তে তার মনে বাজছে প্রতিজ্ঞার কথা, পরশু রাতের কথা, যেখানে আব্রু ভাইয়ের হাত ধরে সে কথা দিয়েছিল। অতীতের কথা সে রাখতে পারেনি, তাহলে আজও কি রাখতে পারবে না? সে কি আজ সেই কথা ভেঙে দেবে? ভীত কাঁপা কাঁপা হাতে গেলে ফেললো এক ঢোক। অস্থিরতায় চোখ বন্ধ করলো, আর কাঁপা কণ্ঠে স্পষ্টত হৃদয়ের গভীরতা থেকে উচ্চারণ করলো, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। নিঃশব্দে মুহূর্তটা জমে গেল। উপস্থিত সবাই যেন ঢোক গিলে নিল। একটা নিঃশ্বাসে থেমে রইল চারপাশ। কারো কণ্ঠে আর কোনো শব্দ নেই। ওহুর মুখের কথা স্তব্ধতা নেমে এলো ঘরে। সবচেয়ে বেশি চমকে উঠলেন ওহুর মা। তিনি কল্পনাও করতে পারেননি তার মেয়ে এমন নির্ভীক ও দর্তহীন কণ্ঠে নিজেকে সিদ্ধান্ত জানাবে। এবার তো ওহুর আর হাবলু দুজনেরই মত দিয়ে দিল। উপস্থিত সকলে ভেবে নিল নিশ্চয়ই আজমল খান এবার মাথা নোয়াবেন। কিন্তু না, ঘটল বিপরীত। তিনি আরও এক ধাপ কঠোর হয়ে উঠলেন। হঠাৎ আব্রুর কণ্ঠে বজ্র গর্জনের মতো হুঙ্কার, শুনেছেন তো? এবার কি উত্তর আপনার? আজমল খান দাঁতে দাঁত চেপে ধরে চশমা সামলে নিলেন কাপা হাতে। তারপরে এমন কথা উচ্চারণ করলে যেন মুহূর্তে চারিদিকের বাতাস জমে বরফ হয়ে গেল। কলিজা এফোর ওফোর হয়ে যাবার মতো সংলাপ। যদি তুমি ওহুকে বিয়ে করতে চাও, তবে বিয়ের পরদিনে এই মহল ছেড়ে চলে যেতে হবে। সেদিন থেকে তুমি আর আমার ছেলে নও, আমি তোমাকে ত্যায্য করছি। এই কথা শুনে ধপ করে সোফায় বসে পড়লেন আলিনা খান। চারপাশে আতঙ্কের ছায়া।
কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না আজমল খান নিজের সন্তানকে এমন নির্মমভাবে অস্বীকার করবেন। হেম নিস্তব্ধতায় ফেটে পড়ল আব্রু ঠান্ডা ধীর উচ্চারিত কঠিন কণ্ঠ বুক ছিঁড়ে। কালই বিয়ের ব্যবস্থা করুন। আজমল খানের কাপা হাতে ধরা চশমা খসে পড়ে গেল মেঝেতে। নিঃশব্দে থমকে দাঁড়ালো সকলে। এ কি হচ্ছে? বাবা ছেলে দ্বন্দ্ব যেন ছুঁয়ে গেল উপস্থিত প্রতিটা হৃদয়কে। ওহুর ছোট্ট শরীর থরথর করে কাঁপছে। আর পাশে আলিনা খান, তিনি যেন বাকরুদ্ধ, চোখে মুখে ভয়, যন্ত্রণার ছাপ। সেই মুহূর্তে আজমিন খানের সহধর্মিনী জড়ানো কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কালকেই কেন আব্রু? কিছুদিন পর আয়োজন করলে ভালোভাবে আয়োজন করা যেত, এখন তো তাড়াহুড়া হবে। আব্রু সংযত কণ্ঠে জবাব দিল, কালকেই তো অনেক দেরি হয়ে গেছে কাকি। ইচ্ছে তো করছে আজই ওহুকে নিয়ে এই মহল ছেড়ে চলে যাই। যেহেতু বাবার সাথে সম্পর্ক চিরতরে শেষ, সময় নষ্ট করে আর কি লাভ। আর একটা কথা আম্মা, আপনিও চাইলে আমার সাথে যেতে পারেন। তার কথা শেষ হতেই আজমল খান বিধ্বস্ত কণ্ঠে কড়াই করে উঠলেন, তোমার আম্মা কেন যাবে? ওকে নিয়ে তো যাচ্ছ, ওর খেয়াল রাখতে পারবে ঠিকমতো? তারই তো সন্দেহ। আব্রু এবার কণ্ঠে কোনো উচ্চ স্বরে উত্তেজনা না দেখিয়ে বরং ঠান্ডা বিদ্ধকারী সুরে বলল, এই খান বংশকে আমি 10 বার কিনে আবার 10 বার বেচে দিতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। এই কথা বলেই আব্রু দৃষ্টি না ফিরিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পিছনে ওহু এক পুতুলের মতো স্থির দাঁড়িয়ে রইল, যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। হঠাৎ করে আব্রুর চলে যাওয়া দেখে আজমল খান ধপ করে বসে পড়লেন। বাম পাজরে হাত চেপে ধরলেন যন্ত্রণায়, যেন অভিমান আর ক্ষোভের ভারে তার শরীর আর টেকল না। পাশেই আলিনা খান মুখে আঁচল চেপে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। বাড়ির ছোট মেয়ে নিহা থেকে শুরু করে সবাই ছুটে এলো আজমল খানকে সামলাতে, কিন্তু তবুও এগিয়ে এলেন না তার পাশে ফ্লোরে বসে থাকা সহধর্মিনী আলিনা খান। তার বুক ফেটে যাচ্ছে, চোখের জলে ভিজে যাচ্ছে আঁচল। স্বামীর একরোখা জেদের কাছে তিনি আজ হারাতে বসেছেন নিজের আদরের সন্তানকে। বাম পাঁজর চেপে ধরে ভারী নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে সোফায় হেলে পড়লেন আজমল খান। চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। মুখ তুলে তাকালেন ভাইয়ের দিকে, নির্দেশের সুরে বললেন, মেজো ছেলের বিয়ের আয়োজন করো কালেই। আজ রাতের মধ্যে সবাইকে খবর দে। আয়োজনে যেন রাজকীয়ভাবে নিউজ চ্যানেল থেকে শুরু করে দেশের সব বড় বড় পত্রিকার শিরোনাম হবে আজমল খানের একমাত্র পুত্রের বিয়ে। তবে থেমে হালকা শ্বাস নিয়ে আবার বললেন, আজকের এই ঘটনা যেন আর কেউ না জানে। বলেই তিনি ধীরে ধীরে সোফায় শুয়ে পড়লেন। যন্ত্রণায় কেঁপে উঠছে বুক, তবুও থামলেন না। কাপা কণ্ঠে বলে গেলেন, সবাইকে বলবি আমার শরীর খারাপ, তাই হঠাৎ এই বিয়ের আয়োজন। এখন যা, শুরু কর জলদি। সে শব্দগুলো বলেই নিস্তেজ হয়ে এলেন আজমল খান। চেতনাহীন দেহকে তড়িঘড়ি করে কোলে তুলে নিল আজমিন খান। মহলের দোতলায় দ্রুত নিয়ে যেতে যেতে এক হাতে ফোন করে ফেললেন, ডাক্তারের উপস্থিতি চাই এখনই। এদিকে নিচতলায় চোখ ভেজা করে মেঝেতে বসে আছে আলিনা খান। বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে। আশেপাশে নিস্তব্ধতা। তাকে জড়িয়ে ধরে সান্ত্বনার কথা বলার চেষ্টা করছিলেন শিফা ও তার আম্মু, কিন্তু চোখের জল একবার নেমে এলে আর ভাষা মানতে চায় না। পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অপু আর তার আম্মিজান। কি বলবেন? স্বামীহীন স্ত্রীর মুখে কথা খেয়েই বা মূল্যায়ন করে এই সমাজে। বুকের ভেতরে আগুন জ্বলছে, তবু মুখ ফুটে একটি শব্দও বের হচ্ছে না, কারণ তার মেয়ে তো সম্মতি জানিয়েছে। সেই কণ্ঠই আজ তাদের সমস্ত প্রশ্নের উত্তর কেড়ে নিয়েছে। নির্বাক দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মাঝরাত কাঠের বারান্দায় হেলান দিয়ে একা বসে আছে আব্রু। গায়ে এখনো সেই সাদা শার্ট, উপরে দুটো বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, অন্যমনস্ক। পাশে রাখা পালঙ্কে ছুঁড়ে ফেলা ব্লেজারটা নির্বাক সাক্ষী হয়ে পড়ে আছে। আব্রু চোখে সেই চিরচেনা আগুনটা আজ নিভু নিভু, যেন হঠাৎ করেই থেমে গেছে তার ভিতরের ঝড়। তবে থেমেছে বললে ভুল হবে, আব্রু নিজেকে দমিয়ে দেয়নি, সময়টা যে তাকে দমিয়ে রেখেছে। এই নির্জন মুহূর্তে হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পায় সে। ধীরে ঘাড় কাত করে তাকায়।
চোখ পড়ে ওহুর উপর। এক ঝলক দেখে আবার ফিরে নেয় দৃষ্টি। দীর্ঘশ্বাস ফেলে। নীরবতা ভাঙে না। নরম পায়ের শব্দে ওহু এগিয়ে আসে বারান্দায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে কণ্ঠের কাঁপুনিতে নাম ধরে ডাকে, আব্র ভাই। আব্রু শুধু সংক্ষিপ্তভাবে জবাব দেয়। হুম। কথা বলার সাহস জোগাড় করে আবার প্রশ্ন ছুড়ে দেয় ওহু। আপনি কি আর একবার ভেবে দেখতে পারেন না? ভয় পাবেন না। আমি আপনার সিদ্ধান্তে অটল। কিন্তু আমি আপনাকে বলছি, শুধু আরেকবার ভাবুন। আব্রু একবারও তাকায় না। রেলিংয়ে মাথা ঠেকিয়ে নিস্তরঙ্গ কণ্ঠে উত্তর দেয়, ছোট কাকার কবরের মাটি ছুঁয়ে আমি কথা দিয়েছিলাম তার পরীকেই আমি আমার জীবনসঙ্গী করব। এখন বলো আমি কি করব? সেই ওয়াদা ভেঙে দিতে বলছো? শুনে ওহুর মাথা নিচু হয়ে আসে। চোখের কোণে জমে ওঠে জল। আব্রু এক পলক তাকায়। ওহুর চোখে দেখে সম্মতির নিঃশব্দ ইঙ্গিত। চাঁদের আলোর নিচে তার মাথা কাঁপছে ধীর গতিতে। হ্যাঁ, যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না নিজের এই সম্মতি। আব্রু এবার ধীরে উঠে দাঁড়ায়। ওহু তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে ওনার এক পা শক্ত করে চেপে ধরেছে। স্বর জড়িয়ে আসছে, তবুও বলে ওঠে, আমার কাছে এই পুরো জীবনে একটা মাত্র সুযোগ আছে। ডাক্তাররা বলেছে আমার শারীরিক অবস্থা মানসিক অবস্থাও খুব ভালো না। যদি আমি আর কথা শেষ করার আগেই আব্রু এগিয়ে গিয়ে তার ঠোঁটে আঙ্গুল রেখে দেয়। কাপা কণ্ঠে বলে ওঠে, খুশ একদম না। চোখে গভীর অভিব্যক্তি নিয়ে সে পুনরায় বলে, তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার 1 সেকেন্ড পর যদি তোমার মৃত্যু হয় তবু আমি বিশ্বাস করব আমার জীবন ওই 1 সেকেন্ডই সার্থক হয়ে গেছে। মৃত্যুর মতন কঠিন যন্ত্রণায়ও আমার রুহ তৃপ্তি পাবে। কিন্তু তবুও ওহুর মনের গহীনে থেকে যায় এক অব্যক্ত প্রশ্ন। কিন্তু ওই 1 সেকেন্ড তো আপনি জন্ম পরিচয়হীন হয়ে বাঁচবেন। মুখ ফুটে উচ্চারণ করতে পারে না সে কথা। আব্রুর দৃষ্টির কাছে নিজের কণ্ঠকেই যেন বিশ্বাসঘাতক মনে হয়। তাই মাথা নিচু করে শব্দহীন পায়ে সরে যায় নিজের কক্ষে। রাতের চাঁদ আজও সাক্ষী একটি অপূর্ণ প্রশ্নের। বারান্দায় দাঁড়িয়ে অপলক চেয়ে আছে ওহু। দৃষ্টির ঠিকানা একটাই, দূরে সেই সবুজ ঘাসে ঘেরা ছোট্ট কারখানা যেখানে ঘুমিয়ে আছেন তার বাবা। হয়তো আজ বাবা বেঁচে থাকলে সব কিছুই ভিন্ন হতো। হয়তো সে বাবার গলা জড়িয়ে ধরে আবদার করত, সব ঠিক করে দাও বাবা। আজ সে নেই, তাই যার যেমন খুশি বলছে, আদেশ দিচ্ছে, সিদ্ধান্ত জানাচ্ছে। ওহুর চোখের জল মুছে একবার আকাশের দিকে তাকায়। চাঁদের আলোয় মুখটা ভিজে ওঠে, আলোতে নয় কষ্টে। গলা কাঁপিয়ে চোখ বন্ধ করে সে আকুল প্রার্থনার মতো করে বলে, বাবা, আপনাকে আমার এই সময়ে অনেক বেশি প্রয়োজন ছিল। আপনি আজ নেই, আফসোস। কাল আমার বিয়ে হচ্ছে, রাজকীয় আয়োজন যেমন আপনি চেয়েছিলেন, কিন্তু কেউ খুশি নয়, মাও নয়। আচ্ছা, আপনি থাকলে কি এমন হতো? আপনি আসেন না আমার কাছে একবার, আপনার গলা জড়িয়ে ধরে বলি একবার, সব ঠিক করে দাও বাবা, সব ঠিক করে দাও। শব্দগুলো থেমে যায় কান্নার ভারে। মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ওঠে ওহু। চারপাশে কেবল একটাই নিঃসঙ্গ উপলব্ধি, বাবা ছাড়া সন্তানের আর স্বামী ছাড়া স্ত্রীর কোনো মূল্য থাকে না এই সমাজে। যা শক্তি আছে সেই চালান করে দুর্বলদের। আর হয়তো আজমল খান তাই করেছেন। কিন্তু মানুষ যা দেখে তার সবটুকুই সত্যি নয়। আজমল খানের এই কঠোরতা হয়তো নিষ্ঠুরতার নামান্তর নয়, তার কারণ এক গভীর পাপের প্রায়শ্চিত্ত। বুকের গভীরে এক অন্ধকার সত্য লুকিয়ে রেখেছেন তিনি, যা তাকে প্রতিটি নিঃশ্বাসে পোড়ায়, অথচ কাউকে জানান না। বাইরে সবাই ভাবে তিনি ভুল করেছেন, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কিন্তু হয়তো তিনি পাপীর সন্তানকে তার প্রাপ্য শিক্ষা দিতে চাচ্ছেন, অথবা হয়তো এটাও তিনি চাননি তার মৃত ভাইয়ের আদরের মেয়েটাকে তার নিজের ছেলের হাতে তুলে দিতে। যে ছেলে হয়তো নিজেও জানে না তার অপরাধের ভার কতটা ভয়ানক। দুটি প্রাণীর নৃশংস মৃত্যুর দায়, যেটা তাকে রাত জাগিয়ে রাখে। আজমল খান কি জানেন সেই সত্য? কত রক্ত ঝরেছে এই অবধি? জানেননি হয়তো পুরোটা। যতটুকু জেনেছেন তাই বলেই হয়তো শেষমেশ এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হয়েছে। কিছুক্ষণ আগে বহু লোক এসেছিল ওহুর কাছে, নানা প্রশ্ন, নানা মুখ, কৌতূহলী চোখ। প্রতিটি প্রশ্নের উত্তর বুকে পাথর বেঁধে দিয়েছে ওহু। আর আব্রো
কেউ সাহস করেনি তার ঘরের দরজার কাছে যেতে। ও চলে যাওয়ার পর আব্রু দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়েছে, যেন নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। বারান্দার এক কোণে বসে আছে সে, নিথর, নিশ্চল, নীরব, বলিষ্ঠ দেহ। একের পর এক সিগারেট টানছে, চোখ লাল, শুষ্ক আর ক্লান্ত। আচ্ছা, আজ তো তার খুশি হবার কথা। কাল তার বিয়ে। তার চন্দ্রা হয়ে যাবে তার চিরদিনের জন্য। লাল শাড়িতে মেহেদি রাঙা হাতে বসে থাকবে তার ফুলশয্যার বিছানায়। তাকে ঘিরে থাকবে রূপকথার মতো ভালোবাসা। তবুও কেন বুকটা পুড়ছে? কেন যেন মনে হচ্ছে কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। কি সে ভুল? ভুল মানুষ, ভুল সময়, না ভুল জীবন? না, আব্রু চোখ বন্ধ করে নিজেকে বোঝায় সে খুব খুশি। এতটাই খুশি যে নিজের কাছেই তা উচ্চ স্বরে ঘোষণা দেয়, আমি খুশি। হ্যাঁ, আমি খুব খুশি। তবুও সে হাসি কোথাও গিয়ে মিলিয়ে যায় নিশিম শূন্যতায়। ঠিক তখনই চোখ পড়ে মহলের মূল গেটের দিকে। খুলে দেওয়া হয়েছে গেট। একে একে ঢুকছে গাড়ি, সাজসজ্জার সরঞ্জাম, ক্যাটারিংয়ের দল, আলোকসজ্জার কারিঘরেরা। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ কাল আবরার খান আব্রু ও অরুরা খান অহুজান এর বিয়ে। খান বংশের একমাত্র উত্তরাধিকারের বিয়ে। খান বংশের প্রধান কর্তা আজমল খানের ছেলের বিয়ে। খান ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের বিয়ে। সবশেষ পরিচয় আব্রু ভাই আর তার কাঠবিড়ালির বিয়ে। শীতের কোমল পরশ ধীরে ধীরে বিদায় নিচ্ছে প্রকৃতি থেকে। হিমেল হাওয়া উবে গিয়ে তার স্থান নিচ্ছে রৌদ্র উজ্জ্বল উষ্ণতা। সূর্য কেমন যেন লুকোচুরি খেলছে, কখনো মেঘের আড়ালে, আবার কখনো বা আলতো করে উকি দিচ্ছে গাছপালার ফাঁক দিয়ে। চারপাশে এক অপূর্ব মৌসুমের সূচনা। বসন্তের আগমনী সুর যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। কাঁচা ফুলের কোমল গন্ধ, সঙ্গে হলুদ রঙের উচ্ছ্বাস গোটা পরিবেশটাকে করে তুলেছে আনন্দে মত্ত। এই রং, গন্ধ আর ঋতুর মাদকতায় সেজে উঠেছে খান মহল জুড়ে। 2 তলা বিশিষ্ট ঐতিহ্যবাহী মহল যেন হয়ে উঠেছে এক স্বপ্নলোক। আলো আঁধারির খেলা আর বর্ণময় আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে প্রতিটি প্রান্তর। সিঁড়ির ধাপে ধাপে গাঁথা হয়েছে রঙিন গাঁদা ফুলের মালা। কাঠের রেলিংয়ের হাতগুলো রূপকথার শোভিত অংশ হয়ে উঠেছে গোলাপের সৌরভে। মহলের বাগানে প্রতিটি গাছ, প্রতিটা ফুলের টব পরিণত হয়েছে এক একটা জীবন্ত শিল্পকর্মে। ফুলের মালা আর ছোট ছোট বাতিগুলো মালার মাঝখানে মিলে এক অদ্ভুত আলোয় ভরিয়ে দিয়েছে গোটা প্রাঙ্গণকে। খানমহলের পুকুর ঘাটও বাদ যায়নি সে সাজে। এক শুভ্র বাসরের বিছানা গাঁথা ফুলের স্তরে স্তরে মুড়ে ফেলা হয়েছে ঘাটের পাড়। বৃষ্টিহীন আকাশের নিচে শান্ত জলের প্রতিচ্ছবিতে ঝিকিমিকি করে উঠেছে ফুলের ছায়া। আরও কিছু সময়ের অপেক্ষা মাত্র, তারপর খান মহল সেজে উঠবে সম্পূর্ণ রূপে। এক অনিন্দ সুন্দর বিয়ের আনন্দে খানমহলের প্রতিটি কোণে আজ ব্যস্ততা। আজমিন খান নিজ হাতে সমস্ত আয়োজনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ওহুর নানা বাড়ি থেকে অতিথিরা একে একে এসে হাজির হচ্ছেন। কেউ আসছেন তদারকি করতে, কেউ বা শুধুই দেখে যেতে। পিছিয়ে নেই আবরার নানার বাড়ির লোকজনও। খানমহলের আঙিনায় এক অনিশ্চিত কৌতূহলের গুঞ্জন। হঠাৎ করে এই বিয়ের আয়োজন কেন? সবাই একটাই উত্তর দিচ্ছেন, আজমাল খানের শারীরিক অবস্থার অবনতি, তাই সবকিছু তড়িঘড়ি করে সম্পন্ন করা হচ্ছে। আব্রু তখনও ঘুমের ঘোরে অচেতন। রাত করে ঘুমাতে যাওয়ায় সকালে কোলাহল কানে পৌঁছালেও মন ছুঁয়ে যায়নি। এরই মধ্যে অনেকেই ডেকে গেছে আব্রুকে, কিন্তু অবশেষে তার ঘুম ভাঙে সেক্রেটারির হামজার শেখের ফোন কলে। প্রয়োজনীয় কথাবার্তা শেষে পালঙ্ক ছাড়ে আব্রু। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার মুহূর্তেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। আব্রু কল রিসিভ করতেই আশাপ চিৎকার করে ওঠে, কিরে ভাই, এত ভয় পেলি যে? এক রাতেই বিয়ের তোড়জোড় করে ফেললি খরচের ভয়ে, আর আমি দেশে আসার সুযোগটুকু পেলাম না। আব্রু হালকা আড়মোড়া ভেঙে উত্তর দেয়, ভাই তুই তো জানিস না এখানকার পরিস্থিতিটা কেমন, কি আর বলি তোকে ইয়ার। আশাপ তখন গম্ভীর হয়ে বলে, বলতে হবে না, আমি কাল রাতেই সব জেনে গেছি মায়ের কাছে। দেখ, জীবনে এমন পরিস্থিতি আসে, এইসব ভুলে তুই এখন একটু এনজয় কর। বাঙালি পরিবারে মা বাবার মতবিরোধে এমন হতেই পারে। কেউ কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়,
সময়ের সাথে সব ঠিক হয়ে যায় ভাই। আর শোন, 2-3 বছরের মধ্যে দুটো ফুটফুটে নাতনি আসবে, বড় মামার কাঁধে ঝুলে থাকবে তারা। তখন দাদা ডাকে গলে গিয়ে পালকি পাঠিয়ে আনবে তোদের, দেখবি। তুই রিয়েক্ট করলে এভাবে আহু আর মামিকে কে সামলাবে? আমি মামির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, বুঝিয়েছি, মাও বুঝিয়েছে। এখন বড় মামি কিছু স্বাভাবিক আছে, মামা রাগ করে আছে, থাকুক, সময় সব ঠিক করে দিবে কিছুদিন কেটে গেলে। তোর কথা বাদ দে, আহুর জন্য তো মামার সিদ্ধান্ত বদলাতেই হবে, আজ না হয় কাল। আর যদি সাথে থাকে